নমস্কার, আমি সাজ্জু আলম। আজকে একটা নতুন ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি হলো গত শুক্রবার 9 আগস্ট 2024 সালে কলকাতায় একটা সরকারি হাসপাতালের সেমিনার হল থেকে একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরের অর্ধনগ্ন দেহ পাওয়া যায়। নিহত সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের। গত বৃহস্পতিবারও তার ডিউটি ছিল। ঘটনাটি ঘটে কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের। কলকাতার এই আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এই ঘটনা পশ্চিমবঙ্গ তথা সারা দেশব্যাপী একটা রাজনৈতিক ঝড় তুলেছে। যদিও পুলিশ এই মামলায় একজনকে গ্রেপ্তারও করেছে। তার নাম সঞ্জয় রায়। সঞ্জয় রায় দক্ষিণ কলকাতার সোমনাথ রোডের বাসিন্দা। পুরানো দুতলা বাড়িতে তার বসবাস। বাড়িতে তার একমাত্র মা আছে, তার নাম মালতী রায়। আর তার তিন দিদি এবং এক বোন ছিল। মেজ দিদি মারা যায়। সে পেশায় সিভিক ভলেন্টিয়ার। তাকে 14 দিনে পুলিশ রিমান্ড দেওয়া হয় এবং তার বিরুদ্ধে হত্যা এবং ধর্ষণের মামলাও রুজু করা হয়। অভিযুক্ত ধরা পড়লেও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ওই তরুণী চিকিৎসকের মৃত্যু হয় আনুমানিক ভোর 3টে থেকে 6টার মধ্যে। আর এই তথ্য পাওয়ার পরেই তদন্তকারী দল ওই হসপিটালের কর্মী, গ্রুপ ডি, নার্স, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার বা অন্য কেউ ওই সেমিনার হলে আশপাশে যাতায়াত করছিল কিনা ওই টাইমের মধ্যে সেটা খতিয়ে দেখে। সেমিনার হলের ভেতর কোনো সিসিটিভি ছিল না। সেমিনার হলের আশপাশেও কোনো সিসিটিভি ছিল না। 4 তলার একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের একটি ক্যামেরাতে একটা ফুটেজে দেখতে পাওয়া যায় একটা যুবক সেখানে ঘোরাঘুরি করতে দেখা গেছিল। পরে তদন্ত করে সেই যুবকের নাম জানা যায়, সেই হচ্ছে সঞ্জয়। সঞ্জয় সেদিন বৃহস্পতিবার রাত 11টার দিকে একবার হসপিটালে ঢুকেছিল। পরে তাকে মত্ত অবস্থায় আবার হসপিটালে ঢুকতে দেখা যায় 4টের দিকে। 4 তলার চেস্ট মেডিসিন বিভাগের দিকেও তাকে যাতায়াত করতে দেখা যায়, যেখান থেকে ওই তরুণী মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আরো নিশ্চিত হয় ব্লুটুথ হেডফোনের দেখে। সিসিটিভিতে দেখা যায় যে যখন সে হসপিটালে ঢোকে তখন তার গলায় ব্লুটুথ হেডফোন ছিল, কিন্তু পরবর্তীকালে যখন সে হসপিটাল থেকে বেরোয় তখন তার গলায় কোনো ব্লুটুথ হেডফোন ছিল না। পরবর্তীকালে ঘটনাস্থল থেকে ব্লুটুথ হেডফোনের একটা ছেঁড়া অংশ পাওয়া যায়। এই ব্লুটুথ হেডফোন এর কিনারা ধরে এবং সিসিটিভি ফুটেজ এর উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে পুলিশের জেরায় সঞ্জয় স্বীকার করে নেয় তার এই জঘন্য অপরাধের কথা। এর আগেও সে একটা মহিলা চিকিৎসকের সঙ্গে এরকম অসভ্য আচরণও করেছিল। পরে সে কর্তৃপক্ষকে জানালেও কোনো ফল হয়নি তাতে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে বাড়ি ফিরে সেদিন সে আরো মদ্যপান করেছিল। তার ফোনে বহু পর্নোগ্রাফি ভিডিও রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় পোশাক, অন্তর্বাস, ভাঙা চশমা, চুলে ক্লিপ, নীল ম্যাট্রেস, যাতে চুল ও রক্তের নমুনাও পেয়েছিল, তা পেশ করা হয় কোর্টে। শুক্রবার আনুমানিক রাত 10টা নাগাদ সোদপুরের নাটাগড়ে এসে পৌঁছায় তরুণী চিকিৎসকের মৃতদেহ। কান্নায় ভেঙে পড়ে তার পরিবার পরিজন। পরে রাত প্রায় 1:45টায় পানিহাটি শ্মশানে তাকে দাহ করা হয়। 33 বছর বয়সী সঞ্জয় 2019 সালে কলকাতা পুলিশে একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে যোগদান করে। পরে তাকে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পুলিশের ফাঁড়িতে পোস্টিং দেওয়া হয়। সে প্রায় 4টে বিয়ে করেছিল। তার প্রথম স্ত্রী বেহালার বাসিন্দা ছিল। তার দ্বিতীয় স্ত্রী পাকসাখাসের বাসিন্দা এবং তৃতীয় স্ত্রী ব্যারাকপুরের বাসিন্দা ছিল। সে বিয়েও টেকেনি। তার চতুর্থ বিয়ে করে সে আলিপুরের এলাকার একজন বাসিন্দাকে। 164 জনের একটা টিম তৈরি করে তদন্ত করছে লালবাজার। গত 30 থেকে 40 দিনে ফুটেজ খতিয়ে দেখছে তারা যে সঞ্জয়ের সঙ্গে আর কারো যোগ রয়েছে কিনা। সঞ্জয় গত 30 থেকে 40 দিনে তার কার্যকলাপ পর্যালোচনা করছে।
দেখছে যে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা। নিহত তরুণীর দেহ থেকে উদ্ধার সিমেন্ট ও অন্যান্য নমুনার ডিএনএ পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তরুণী চিকিৎসককে গলা টিপে হত্যা করা হয়েছিল। শ্বাসরোধের কারণে তার থাইরয়েড কার্টিলেজ ভেঙে গেছে। তার গোপনাঙ্গে একটি গভীর ক্ষত রয়েছে বলে জানা যায়। তার পেট, ঠোঁট, আঙুল ও বাম পায়ে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ভিকটিমের নাক ও মুখ চেপে রাখা হয়েছিল যাতে সে চিৎকার করতে না পারে। তার মাথা দেয়ালে ঠুকে দেওয়া হয়েছিল। এমনকি তার মুখে আঁচড়ের চিহ্নগুলি অভিযুক্তর নখের জন্য হয়েছে এটা মনে করা হচ্ছে। এর থেকে বোঝা যায় যে তরুণী প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য সে তার শেষ চেষ্টা পর্যন্ত করেছিল। ভারতে একটা সমীক্ষা করে দেখা যায় যে 2021 সালে ভারতে গড়ে প্রতিদিন প্রায় 86টি ধর্ষণ এবং প্রতি ঘন্টায় প্রায় 49টি নারীর বিরুদ্ধে অপরাধ দায়ের করা হয়েছে। ভারতে 2021 সালে ধর্ষণের নিরিখে 31,667টি মামলা নথিভুক্ত করা হয়েছে। রাজ্যগুলির মধ্যে রাজস্থানে 6,337টি, মধ্যপ্রদেশে 2,947টি, মহারাষ্ট্রে 2,496টি এবং উত্তরপ্রদেশে 2,845, যেখানে দিল্লি 2021 সালে 1,250টি ধর্ষণের ঘটনা ঘটে রেকর্ড